কেরিয়ার মানেই কি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি, নাকি শিল্প, সাহিত্য আর সৃজনশীলতাকেও পেশা হিসেবে বেছে নেওয়া যায়? যদি যায়, তাহলে সেই পথ কতটা কঠিন, কতটা সম্ভাবনাময়? আজকের কেরিয়ার গাইডেন্স পর্বে আমরা কথা বলবো এমন এক ব্যক্তিত্বের সঙ্গে, যিনি একদিকে শিক্ষক, অন্যদিকে একজন নাট্যকার, নাট্য পরিচালক, বনমালার নাট্য পরিচালক বিশ্বজিৎ রায়। ইতিমধ্যেই আপনারা ওনাকে চেনেন, শিলিগুড়ির পরিচিত মুখ উনি। তো আপনার দীর্ঘ পথ চলা এবং অভিজ্ঞতা দিয়ে আজকের আমাদের এই পর্ব আমরা শুরু করব, আপনার সাথে আর কথা বলবো। প্রথমেই আপনাকে আমাদের আমদরিয়াতে স্বাগত। নমস্কার। একদম নমস্কার। এবং সেই সঙ্গে স্বাগত জানাই আজকের যারা আমাদের ভিউয়ার্স, তাদের প্রত্যেককে। আপনাদের সঙ্গে রয়েছে আমি, বর্ণা, এবং আরও একবার বলি, আমাদের সাথে রয়েছেন আজকের এই পুরো পর্বে বিশ্বজিৎ রায়। তো প্রথমেই যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি যদি এখন 18 বছরের একজন যুবক হতেন, তাহলে কি নাটককেই কেরিয়ার হিসেবে বেছে নিতেন, নাকি আগে একটা সরকারি চাকরি? এই সময় দাঁড়িয়ে মানে 2026 সালে আমার বয়স যদি 18 বছর হতো, তাহলে কি হতো সরাসরি জানি না, কিন্তু আমার যখন 18 বছর বয়স ছিল তখন আমার খুব বেশি করে মনে হতো যে থিয়েটারটা কেরিয়ার হলে পরে খুব ভালো হয়, মানে আগামীতে থিয়েটার নিয়ে যদি এগোনো যায় ভালো হয়। এবার আমার ওই বয়সটা মানে এই দশক শুরু হয়নি, মানে এই শতক শুরু হয়নি তখনও, একদম ঊনবিংশ শতাব্দীর শেষ দিকটা, না সরি বিংশ শতাব্দীর শেষ দিকটা, একদম 1996-97 এই সময়টা। এবার সেই সময়ে দাঁড়িয়ে থিয়েটার কেরিয়ার করা যায় এই ভাবনার জায়গাটা শিলিগুড়িতে বসে খুব বেশি মানুষ যে জানতেন বা স্বপ্ন দেখতেন বা কাউকে গাইড করতে পারতেন এমনটা নয়। তারপরে ক্রমশ যখন পড়াশুনো, মানে প্রথাগত পড়াশুনোর পাশাপাশি থিয়েটারটাকে সঙ্গে করে চালিয়ে নিয়ে গেছি, শিলিগুড়ি দিয়ে শুরু হয়েছিল এখানকার স্থানীয় দল অভিনয়ে বা যুক্ত থাকার মধ্যে দিয়ে, তারপরে বাইরে গিয়ে আর একটু এক্সপ্লোর করা বা বিষয়গুলো, তখন গিয়ে মনে হয়েছে যে রিস্কটা নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমি যে সময়টার কথা বলছি 1996 সাল থেকে 2000-2001 এই 4-5 বছরের কথা। তারপরে বিভিন্ন কারণে মনে হলো যে রিস্কটা নেওয়ার জন্য যে সময়টুকু দরকার সেটা হাতে নেই, তো অন্য কোনো দিকে ব্যাপারটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার 18 বছর বয়স হলে কি হতো না হতো সেটাতে যাচ্ছি না, কিন্তু এখনকার যারা উচ্চ মাধ্যমিক পাস করবার পরে পরবর্তী যে পড়াশুনোগুলো সেগুলো করবার কথা ভাবছো, একটা মাস আকারে নয়, কিন্তু যারা প্রচণ্ড রকমভাবে শিল্পকে ভালোবাসো, থিয়েটার এবং অন্যান্য যে কোনো শিল্প মাধ্যম, কারণ অন্যান্য অনেক কিছুর মতো নয় না, শিল্প মাধ্যমগুলো পরস্পর যুক্ত, ইন্টার রিলেটেড। থিয়েটারের সঙ্গে আবৃত্তি, আবৃত্তির সঙ্গে গান, গানের সঙ্গে নাচ, নাচের সঙ্গে ছবি আঁকা, ছবি আঁকার সঙ্গে লেখালেখি, এই সবটা মিলে একটা ইন্টার রিলেটেড। তো এই ব্যাপারে খুব কিন বা ইন্টারেস্টেড যারা আর কি, তারা কেউ কেউ এটাতে রিস্ক নিতে পারো, এটুকু বলতে পারি। কেননা 2000 সালের আশপাশে যদি গোটা ভারতবর্ষে 5টা বা 6টা বা 10টা ইউনিভার্সিটিতে পারফর্মিং আর্টস পড়ানো হতো, তো আজকের ডেটে 100টার উপর ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয়। তো সুযোগটা অনেক বেড়ে গেছে, কেননা কেরিয়ার মানেই কিন্তু বেসিক্যালি থিওরি যতটা আমি জানি না জানি তার থেকে বেশি হাতে কলমের শিক্ষাটা, এবং হাতে কলমের শিক্ষা, এবং সেটা যদি একটা প্রথাগত ইনস্টিটিউশনাল শিক্ষার মধ্য দিয়ে হয়, তাহলে পরে শেখার জায়গাটা, স্কিলটা অনেক বেশি ডেভেলপড হয় বা চর্চার জায়গা থাকে। এবং যেহেতু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মাথার উপরে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী থাকেন সেই বিষয়ে, তারা প্রত্যেক মুহূর্তে গাইড করতে পারেন। আজকের এটা আমি যেমন গাইড করার জায়গায় পৌঁছে গেছি, প্রায় মানে 10%-20% হলে পরে গাইড করতে পারবো, এরকম গাইড রয়েছে। তো তাদের আন্ডারে যখন আমি স্কিলফুল এডুকেশনের চর্চাটা করব, অটোমেটিক্যালি তখন কেরিয়ার অ্যাপ্রোচের জায়গা যখন আসবে, তখন থিয়েটার বা এই ধরনের প্রয়োগ মাধ্যম, সেই মাধ্যমে কেরিয়ার বানানোর জায়গাটা অপেক্ষাকৃত সেই সময় থেকে ইজি হবে। কিন্তু আবার একই কথা যে সচরাচর জনপ্রিয় যে সমস্ত কেরিয়ার মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোর সঙ্গে কিন্তু এক করে নিলে পরে হবে না। কেননা কোনো রকমের শিল্প মাধ্যমেই কোনো রকম, কাউকে ছোট করছি না, বাট নর্মাল অ্যাজ ইউজুয়াল ক্লারিক্যাল জব বলতে যেটা বলি আর কি, সেই জায়গাটা সেখানে নেই।
এখানে শুধু ধৈর্যের পরীক্ষা দিলে পরে হয় না, এখানে শুধুমাত্রই কিছু দেখে 2, 3, 4 এর যোগ বিয়োগ গুণ ভাগ করলে পরে হয় না, ওই তারপরেও না কিছু থাকে একটা, সেইটা যাদের মধ্যে রয়েছে, যারা এই অ্যাসপিরেন্টস এই ব্যাপারটাতে, তারা নির্দ্বিধায় আমার 18 বছরের সময় যদি বাদ দিই, তোমাদের যারা 18 বছর তারা এই রিস্ক নিতে পারো। একদম। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে যে, বা একটা ধারণা আছে বলা যায় যে শিল্প দিয়ে পেট চলে না। তো এই কথাটা কি বাস্তব নাকি পুরোটাই ভ্রান্ত ধারণা, কি মনে হয়? তোমার পেট চলছে কি করে? এই সমস্ত মিডিয়া হাউস, এন্টারটেনমেন্ট হাউসের সঙ্গে যুক্ত যারা রয়েছে, তাদের পেট চলছে কি করে? এবার হয়তো বলতে পারে যে তারা তো আর থিয়েটার করছে না, অ্যাঙ্কারিং করছে, ব্যাক অফ দ্য ক্যামেরা কাজ করছে, প্রোডাকশনের কাজ করছে। এবার আমার বক্তব্যটা হচ্ছে, স্কুলে যে বাংলাটা আমি পড়েছি, বা স্কুলে যে ইংরেজিটা আমি পড়েছি, বা স্কুলে যে অঙ্কটা করেছি, পেশাগত জীবনে কি আমার সেইগুলোই শুধু কাজে লাগে? না। বা সরাসরি কাজে লাগে না, তার উপরে বেস করে তো একটা এগোনোর জায়গা থাকে। তো এবার ধরো এন্টারটেনমেন্ট মাধ্যমে আমরা যারা যারা রয়েছি, মিডিয়াতে যারা যারা রয়েছি, তারা প্রত্যেকে কি করছি? ক্যামেরা এডিটিং করি, অ্যাঙ্কারিং করি, স্ক্রিপ্ট লিখি, অন্যান্য টেকনিক্যাল যে কোনো বিষয়ে যুক্ত থাকি। সবটার লক্ষ্যটা কি? অ্যাস্থেটিক্স মেনে একটা সমাজের সঙ্গে খুব সুসামঞ্জস্যপূর্ণ একটা বিষয়, যেটা অনেক মানুষের ভালো লাগবে, আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এথিক্সের শিক্ষা দেবে, এরকম কিছু একটা বিষয় হোক। টার্গেটের জায়গাটা তো ওটাই, একটা খুব দারুণ একটা অ্যাস্থেটিক্স প্রোডাক্ট বেরিয়ে আসুক। একদম। তো একই রকমভাবে থিয়েটারকে নিয়ে যদি আমরা এই নার্চারটা করি, থিয়েটারটা মানে কিন্তু সকলকে অভিনেতা হতে হবে এমন কোনো মানে নেই। থিয়েটারটা মাল্টিডিসিপ্লিনারি আর্ট। সব থেকে বড় কথা হচ্ছে থিয়েটার ম্যানেজমেন্ট শেখায়। গ্রুপ থিয়েটার গোটা ভারতবর্ষে ব্যতিক্রম 2-4টে ছেড়ে দিলে পরে, যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে চলে, যে সিস্টেমের মধ্যে দিয়ে চলে, এবং যেই অবস্থার মধ্যে দিয়ে পার করে টিকে থাকে, আমার মনে হয় পৃথিবীর সমস্ত ম্যানেজমেন্টের ছাত্রদের বছর মানে তাদের ওই কেরিয়ার তৈরি করার সময় 1-2 বছর থিয়েটার গ্রুপগুলোর সঙ্গে যুক্ত থাকা উচিত। তার এর থেকে বড় ম্যানেজমেন্টের ইন্টার্নশিপ, এর থেকে বড় ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল কিছু হয়ই নাই পৃথিবীতে। এতগুলো মানুষকে নিয়ে একটা থিয়েটার গ্রুপ মানে তো অনেক, একটা প্রজেক্ট মানে অনেক। তাদের মন বুঝে মিনিমাম অর্থ সংকুলনের মধ্য দিয়ে, মিনিমাম সংসাধনের মধ্য দিয়ে পুরো ব্যাপারটা পার করে প্রজেক্টটা কমপ্লিট করা, খুব প্রচলিত দলের ক্ষেত্রে 25টা 50টা শো করা, তার অ্যারেঞ্জ করা, সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে যারা 1-2 বছর যাবে, তারা ম্যানেজমেন্ট সম্পর্কে যে ধারণা তাদের তৈরি হবে, আর কোনো মাধ্যমে মানে প্র্যাকটিক্যালি আর কোনো মাধ্যমে এটা তৈরি হতে পারে বলে আমার মনে হয়। একদম। এটা তো আমি অনেক কিছু শিখলাম, জানলাম, সবটাই আমি বুঝলাম, কিন্তু আমি থিয়েটার করব বা অভিনয় করব, যেটাই করি, সেখানে কি একজন শিল্পী প্রপার সম্মান পায়? কি মনে হয়? সম্মানটা না খুব কঠিন জিনিস। আমি যখন সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন পোস্টের এগেনস্টে কমেন্টগুলো পড়ি, তখন আমি মাঝে ভাবি যে এই যে কমেন্টগুলো যিনি পোস্ট করেছেন, 100টা কমেন্ট 10টা কমেন্ট যদি পড়েন, তারপরে কি তিনি নিজেকে বিশ্বাস করবেন যে আমার মান সম্মান বলে কিছু আছে? তো সুতরাং এইটা না খুব আপেক্ষিক ব্যাপার সম্মান। আমি মনে করি যে আমি যদি আমার কাজ, যে কাজটা আমি করি, সেই কাজটা যদি বুঝে করি, সেই কাজটা যদি রেশনালিটি থাকে, বাস্তবিকভাবে সেই কাজটা যদি এফেক্টিভ হয়, কিছু মানুষ বা কিছু শ্রেণীর মানুষ তাতে উপকৃত হয়, তাদের কোনো না কোনোভাবে সেটা কাজে লাগে, সবটাই যে সম্যকভাবে কাজে লাগে এমনটা নয়, মানে রেফারেন্সেও কাজে লাগতে পারে, অন্যভাবেও কাজে লাগতে পারে, মানে যেটা বললে ঘুরিয়ে কাজে লাগা বা ইনভিজিবল ওয়েতেও কাজে লাগা, এরকমভাবে কাজে লাগতে পারে, তাহলে পরে আমি ঠিক পথে এগোচ্ছি। এবং যে কোনো কাজের পরিধি তো একটা বড়, তো একটা সময় পার করে গিয়ে যখন আমি সেইখানে প্রমাণ করতে পারবো নিজেকে যে আমি এই গত 10 বছর 15 বছর 20 বছর এই কাজটার মধ্যে ছিলাম, এবং এই কাজটার মধ্যে আমি একটা মাস্টারি তৈরি করে ফেলেছি, এবং আমার সঙ্গে আলোচনা করলে পরে, বা আমি যেই পথগুলো অনুসরণ করে এখানে এগিয়ে এসেছি, সেই পথগুলো অনুসরণ করলে পরে আরও 10টা মানুষ উপকৃত হতে পারে,
তখনই প্রকৃত সম্মানটা পাওয়া যায়। একদম, সম্মান বলতে শুধুমাত্রই যে সেই সম্মান তা কিন্তু নয়। না একদমই আজকে নয়, স্টেজে ডেকে খাদা পড়ানো ওই সম্মানের কথা বলছি না, আমি বুঝতে পেরেছি। আমি বলতে চাইছি যে সম্মান, আজকে একটা থিয়েটার প্রোডাকশন নিয়ে আপনি হয়তো কোথাও যাচ্ছেন, সেখানে কি আপনি আপনার যেটা প্রাপ্য সম্মান সাম্মানিক সেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন? দেখো, ব্যক্তিগতভাবে না, আমাকে তো এইসব ব্যাপারে কোনোদিনই অসম্মানিত হতে হয়নি। আচ্ছা, মানে শারীরিকভাবে আর কি। সে হতে পারে যে কোনো জায়গায় শো করতে গেছি, লাইটের যে অ্যারেঞ্জমেন্টে করার কথা ছিল সেই অ্যারেঞ্জমেন্টটা করে রাখতে পারিনি, তাই নিয়ে আমার সঙ্গে রাগারাগি হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে। আমার মনে হয়েছে যে এটা ঠিক হলো না, বা শোয়ের আগে টিফিন দেওয়া উচিত ছিল, সেটা লাস্টে ডিনার এবং বিকেলের বেলা টিফিন একসঙ্গে দিচ্ছে না, আমাদের তো বড় ভুল হয়ে গেছে, ঠান্ডা সিঙ্গাটা এখন এমনি খান, তারপরে আবার মাংস ভাত খেতে বসবেন। তো এগুলোকে যদি সম্মানহানি মনে করি, তো এরকম সম্মানহানি অনেকবার হয়েছে, কিন্তু আদপে নয়, ব্যাপারটা ওরকম নয়, এটা সম্মানটা ঠুনকো বিষয়ই নয়। বেশ। একজন শিক্ষক হিসেবে আপনি কি কোনো ছাত্রকে নির্দ্বিধায় বলবেন যে তুমি পড়াশোনার পাশাপাশি নয়, নাটককেই প্রধান কেরিয়ার হিসেবে বেছে নাও? তাহলে আমি না শিক্ষক হিসেবে জেনারেলি কিছু বলি না। আচ্ছা, মানে নাথিং ইজ জেনারেল। আমাকে কাউকে উপদেশ দিতে গেলে পরে, মানে আমার ক্লাসে পড়ানোটার বাদ দিয়ে যাকে উপদেশ দিতে হয়, তাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। আমরা বলি যে টিউনিং বলে একটা ব্যাপার থাকে, বাবা মায়ের সঙ্গে যেমন সন্তানদের টিউনিং তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও টিউনিং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। টিউনিং যদি ঠিক থাকে, আমি যদি কনফিডেন্সটা আমার থাকে যে এই 4-5টি ছেলে মেয়ে আমার ক্লাসের, ওদেরকে আমি যদি এই বিষয়ে কোনো কথা বলি, তাহলে ওরা ভেবে দেখবে, একদম করবেই বলছি না, ভেবে দেখবে, তখনই আমি বলবো। তবে এই কনফিডেন্সটা আমি যেই ছাত্রছাত্রীদের উপরে পাবো, যে তারা এই বিষয়টাতে ইন্টারেস্ট দেখাতে পারে বা ইন্টারেস্ট রয়েছে, বা বললে পরে অন্তত ভেবে দেখবে, তাদেরকে নিশ্চয়ই নির্দ্বিধায় বলবো। আবার যাদের শখ আছে, যারা এটাকে নিয়ে ভাবছে, হ্যাঁ, ওটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ, না বুঝে আমি কিছু বলতে যাব না। একদম। এবার অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো স্বপ্ন দেখে পড়াশোনার পাশাপাশি, আমি পড়াশোনা করছি, এটা তো আমার 1 নম্বর, থাকতেই হবে, করতেই হবে, কিন্তু তার পাশাপাশি আমি ইন ফিউচার আমার এইম, আমি একজন খুব ভালো আবৃত্তিকার হব, আমি সেই আবৃত্তিটাকে নিয়ে এগোতে চাই, ওটা নিয়েই আমি কাজ করব, বা আমি খুব ভালো একজন অভিনেতা হব। কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাকে সেখান থেকে বারবার ম্যানিপুলেট করছে যে না, এটা নিয়ে কিছু হয় না, এটা নিয়ে হবে না, চলবে না, তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটসেট্রা এটসেট্রা, যেটাতে পয়সা আসবে, অর্থ উপার্জন হবে, সেটাই তোমায় করতে হবে। সেক্ষেত্রে তার কি করণীয়? দেখো, পাশাপাশি আর কেরিয়ার দুটো ভাবনার মধ্যেই পার্থক্য আছে। একদম, পাশাপাশিটা না হবি, ওটা পছন্দের বিষয়, আর কেরিয়ার তৈরি করবো কোনো একটা বিষয়ে, দুটোর মধ্যে পার্থক্য আছে একদম। এবার তুমি আবৃত্তির কথা বললে, আবৃত্তির ক্ষেত্রে অনেক প্রথিতযশা শিল্পী বাংলায় রয়েছেন যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে পার্সোনাল লাইফে যুক্ত, তারপরে এটা করেছে। তেমনি থিয়েটারের ক্ষেত্রেও তাই, আমি আমার থিয়েটার ফিল্ড নিয়ে যদি বলি, সেক্ষেত্রেও তাই, গানের ক্ষেত্রেও তাই। অনেক প্রথিতযশা শিল্পী, যাদের প্রচুর রেকর্ডস বেরিয়েছে, প্রচুর অ্যালবাম বেরিয়েছে, তারা হয় কলেজে পড়ান, নাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ান, নাহলে কোনো একটা সরকারি চাকরি করেন, এরকম। তো এবার বিষয়টা হচ্ছে কি, তারা যতই প্রফেশনাল বলে নিজেদের দাবি করুক, আমি তাদের কাছে একটা হবি বলেই ধরে নেব, যদি দাবি করুক। এবার হয়তো হচ্ছে এরকম যে তিনি বিষয়টাতে একটা মাস্টারি করে ফেলেছেন, এত জনপ্রিয় হয়ে গেছেন, হয়তো কলেজ গেলে পরে মাস গেলে 1 লক্ষ টাকা মায়না পান, কিন্তু এদিকে 10টা শো করলে পরে 50,000 টাকা করে 5 লক্ষ টাকা পেয়ে যান, এটা হতেই পারে। কিন্তু এটা হলো মানেই হচ্ছে, মানে তিনি কলেজে পড়াচ্ছেন, এটাই তার পেশা, একদম, সেখানে 1 লক্ষ টাকা পাচ্ছেন, ওটাই তার আসল মাইনে। 50,000 টাকার দিন 10টা শো করে পাচ্ছেন, এটা তার হবিটা ওই জায়গায় পৌঁছে গেছে বলে। কিন্তু যে কেরিয়ারের কথা ভাববে, তাকে আমার মনে হয় এইভাবে ডিজাইন করলে পরে ওটা হবে না, একদমই তাই। কারণ সব থেকে যেটা বড় কথা যে পারফর্মিং আর্টসে যখন আমি শিল্প হিসেবে গ্রহণ করি, যে কোনো কাজের না কোনো স্টিপুলেটেড টাইম নেই, যে এই সময় থেকে এই সময়, রুটিনের কোনো গল্প নেই, যখন ধরো অ্যাভেলেবেল হতে হবে। মানে এটা আমার ব্যক্তিগতভাবে হয়েছে যে আমি হয়তো আমার চাকরিটা পাওয়ার আগে পর্যন্ত স্ট্রাগল করতে 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 একটা এমন একটা জায়গাতে, মোটামুটি জায়গাতে পৌঁছে নিয়ে যেতে পেরেছিলাম, যে চাকরি পাওয়ার পরে, জয়েন করার পরে প্রচুর কাজের অফার আসতে শুরু করলো। আমি খুব বড় বলছি না, কিন্তু 2 দিনের কাজ, 3 দিনের কাজ, 4 দিনের কাজ। এবার 1টা 2টো কাজের ক্ষেত্রে ছুটি নিয়ে করা যায়, সব কাজ তো ছুটি নিয়ে করা যায়, একদমই কখনোই করা যায় না।
আমার তো এখানে ছুটি নির্দিষ্ট, আর তারপরে যদি সেটা পেছনে দৌড়তেই থাকি, তারপরে যেটা হবে যে আমি চাকরির জায়গাটাকে সমস্যায় ফেলবো এবং একটা সময় পরে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, হতেই হবে, আমি নিয়ম মানছি না তো, হতেই হবে। সেটা পেশাগতভাবে যখন আমি ভাববো তখন এইটা ওইভাবে ভাবলে পরে হবে না যে আমার এটা ভালো লাগে, এইটার পাশাপাশি আমি ওটা করছি, এমনটা নয়। কারণ এখন যেহেতু পড়াশোনার মোডটাই ঘুরে গেছে যে বেসিক এডুকেশন, স্কুল এডুকেশন, সেটা শেষ করে আমি জিওগ্রাফি অনার্স বা বাংলায় অনার্স নিয়ে পাশাপাশি আবৃত্তির চর্চা করছি বা থিয়েটারের চর্চা করছি, এটা করলে পরে কেরিয়ার তৈরি হওয়া মুশকিল আছে। কেননা উচ্চ মাধ্যমিকে পরেই তোমাকে দিক নির্দেশ করে দিচ্ছে। আমি বললাম এখন অন্তত এই মুহূর্তে পরিসংখ্যানটা আমার হাতে নেই, কিন্তু আমি মোটামুটি খোঁজ রাখলেও জানতে পারি 100টার বেশি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে পোষিত হয়তো আরও 100 এরকম ইনস্টিটিউট আছে যেখানে প্রফেশনালি থিয়েটারের কোর্স করানো হচ্ছে। তো প্রথম থেকে লাইন আপটা করে নিতে হবে, কারণ ওই লাইন আপটা না করলে পরে আমি তো বিষয়টা ভেতরে ঢুকতে পারছি না। আর বিষয়টা ভেতরে না ঢুকতে পারলে ওই বিষয়ের যারা ওই ফিল্ডের গাইড যারা, তারা আমাকে গাইড করতে যাবেন কেন? একদমই। আবার আজকাল অনেকেই অভিযোগ করেন যে প্রতিভার চেয়ে পরিচিতি, লবি বা যোগাযোগ বেশি কাজ করে। তো একজন নতুন ছেলেমেয়ে যদি এই ফিল্ডে কাজ করতে আসে, তো সেক্ষেত্রে কি তার সেই লবি বা পরিচিতি না থাকলে পরে সে কি সেটাতে প্রতিষ্ঠিত হতে পারবে না? এই লবিটা না একটু গাল ভরা নাম আসলে। আচ্ছা, কেন বলছি, আমার যদি একটা পাড়াতে আড্ডাস্থল থাকে, যেটা খুব কমন বাংলায় ঠেক বলা হয়, তো ঠেকে যদি 10-12 জন মেম্বার থাকে, তো এই 10-12 জন যেহেতু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় একসঙ্গে আড্ডা মারে, চা খায়, সিগারেট খায়, মানে হোয়াট এভার এলস, মানে সময় কাটায়, তো অটোমেটিক্যালি তারা পরস্পর সম্পর্কে, পরস্পরের পরিবার সম্পর্কে, পরস্পরের কানেকশনে আর যে কটা মানুষ বা যা কিছু আছেন তার সম্পর্কে ওয়াকিবহাল থাকে। এবার ধরুন ওখানে যারা 10 জন 12 জন আড্ডা মারেন বন্ধুরা একসঙ্গে, সমবয়সী বা অসমবয়সী, তার প্রত্যেকে তো এক পেশার থেকে নন, না, ডিফারেন্ট পেশার থেকে। এবার আলোচনা হচ্ছে, এবার কথা ধরুন আর কি ওখানকার কোনো একজন মেম্বার, তার খুব পরিচিত একজন, তার ভাইয়ের ছেলে বা দাদার ছেলে, সে এই মুহূর্তে কাজহীন অবস্থায় বসে আছে। এবার আরেকজন হয়তো ওখানে আড্ডা মারতে আসছে, যার একটা প্রাইভেট কনসার্ন রয়েছে, তার সেখানে এই মুহূর্তে 4টা বা 5টা ভ্যাকান্সি রয়েছে। তো অটোমেটিক্যালি কি হবে, আলোচনা যখন উঠবে তখন বলে তুই আমার অফিসে পাঠিয়ে দিস, আমি দেখে নেব। একদম। এটা কি লবি বলেন আপনি? তো ব্যাপারটা না ওই রকম নয়। ব্যাপারটা হচ্ছে কি হয়, একটা করে সার্কিট তৈরি হয়, সেই সার্কিটের মধ্যে যখন আমি বিচরণ করব, অটোমেটিক্যালি সেখান থেকে কানেকশন তৈরি হয়ে যাবে। আমি খুব রিসেন্টলি একটা খুব পরিচিত ওটিটি মাধ্যমে বেশ কিছু ছবি দেখেছি, মানে সিরিজ দেখেছি, যেখানে পরিচালক এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং পরিচালক সেই অভিনেতা অভিনেত্রীদেরকে খুব ভালো করে চেনেন বলে তাদেরকে কাস্টিংও করেছে, বা আরো একদম সাদা বাংলায় বলে তাকে কাজ দিয়েছে। তো গল্পটাই এরকম যে এই পরিচালক যদি যতক্ষণ পর্যন্ত স্ট্রাগল করছেন একটা বড় প্রজেক্ট পাওয়ার, এই বন্ধু বান্ধবদের সঙ্গে তারা আসে আড্ডা মারত ফাঁকা সময়গুলো, টলিগঞ্জে বলুন বা এই এন্টারটেনমেন্ট মিডিয়ার যে সমস্ত আড্ডা স্থানগুলো রয়েছে সেখানে একসঙ্গে আড্ডা মারত। এবার ডিরেক্টর হিসেবে সে এখন প্রজেক্ট পেয়ে গেছে, তাকে কাস্টিং করতে হবে। সে জানে যে আমার এরকম আরও অনেক বন্ধু স্ট্রাগলার রয়েছে, যারা কম কাজ করে, বেশি কাজ করে, কাজ পায় না, সব মিলে একটা সার্কেল রয়েছে, তো আমি তাদের ওদেরকে কাস্টিং করি। এবার যদি আপনার ছবিটা দেখতে মনে হয় যে বর্ণা ছবিটা করছে, বর্ণা ছবিটাতে অমুক লোকটাকে কাস্টিং করেছে, বর্ণা তো আমাকে খুব ভালো করেছে, আমাকে তো কাস্টিং করতে পারতো, ও করলো না, ও তার মানে ও হচ্ছে বর্ণার লবির লোক, লবিবাজি হয়েছে ওই জন্য কাস্টিং করেছে, আমাকে করেনি। তো ব্যাপারটা তো এরকম নয়। আমি ফর্মালি আমুদরিয়া স্টুডিওতে আসি বলে আমি বর্ণাকে চিনি, আর বর্ণা ডিরেক্টর হিসেবে ওকে কাস্টিং করেছে কারণ বর্ণা প্রত্যেকদিন 2 ঘন্টা ওর সঙ্গে আড্ডা মারে, বর্ণার সার্কিটের লোক। তো অটোমেটিক্যালি যখন একটা কাস্টিংয়ের রিকোয়ারমেন্ট তৈরি হবে, বর্ণার আমার থেকে ওকে বেশি আগে পছন্দ হবে, মনে হবে যে ওকে কাস্টিং করি আমি। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। লবি বলে আসলে আমরা নেগেটিভ চোখে দেখি বিষয়টাকে, দাগিয়ে দিই একদম। তো লবি ওভাবে হয় না। হ্যাঁ, এটা তো গেল এক পক্ষ থেকে। এবার অনেকেই আছে যারা একদম ধরুন কিছুই কারোর সাথে আলাপ নেই, পরিচয় নেই, তারা হয়তো আসছে, তারা হয়তো অভিনয় করতে চাইছে। আলাপ পরিচয় বাড়াতে হবে, হাই হ্যালো বলে কথা বলে বাড়াতে হবে। 5 জন মানুষের সঙ্গে আলাপ করতে যাব, 4 জন
এ ভাই টাইম পাস করনে কে লিয়ে মাতা, লেকিন কেউ না কেউ তো অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ ভাই বস, হ্যাঁ কি বল, কি খবর, 2 দিন কথা বলবেন, 3 দিন কথা বলে পরিচিতি বাড়বে, এইগুলো তো বাড়ে। স্কুলে আমাদের তো প্রথম বন্ধুত্ব স্কুল থেকে তৈরি হয়। তো স্কুলে প্রথম দিন যখন গেছিলাম, কে কাকে চিনতাম? একদম। ছোটবেলাতে আমার পরিষ্কার মনে পড়ে, আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, আমার ছেলের ক্ষেত্রে হয়েছে, আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়ের ক্ষেত্রে দেখেছি, প্রথম 7 দিন তো কান্নাকাটি করতে করতে স্কুলে ঢোকে, সবার বাচ্চাই কান্নাকাটি করতে করতে ঢুকছে। একদম। তারপরে তো যখন 1 বছর যায় বা একটা সময় যায়, তারপরে ব্যাপারটা এখন চলে আসে যে বাবা আমার জন্মদিনে কিন্তু আমার ওই বন্ধুটাকে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ। তো ওইরকমই সমস্ত ইগো ঝেড়ে দিয়ে, সমস্ত কিছু ফেলে দিয়ে আপনার 24, 25, 30 বছর বয়সী হয়ে বন্ধু বানান। কেউ আপনার কম্পিটিটর নয়, ওইভাবে দেখবেনই না ব্যাপারটাকে। একদম। ওর গুণে ও কাজ পাবে, আপনার গুণে আপনি কাজ পাবেন। বেশ, তো আপনাকে যদি আজ একটি মাত্র পরামর্শ দিতে বলা হয় যে একজন তরুণের জীবনে নিরাপদ চাকরি বেশি জরুরি নাকি নিজের স্বপ্নকে ঝুঁকি নিয়ে অনুসরণ করা? দেখুন ভাই, ঝুঁকি নেওয়ার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে ঝুঁকি নিন। নিরাপদ বলে কিচ্ছু নেই, কিচ্ছুই নেই নিরাপদ বলে, ঠিক আছে? যদি আপাতভাবে মনে হয় যে না আমি 10টা পয়সা চাকরি করি, ঠিক টাইমে বায়োমেট্রিকটা দিয়ে দিলে পরে আমার মাস গেলে মাইনে ঢুকে যায়, সেটা হয়তো হয়। তো তারপরেও আপনি কত নিরাপদ, আমি আপনাকে খুব ভালো করে পর্যালোচনা করতে বলবো নিজেকে। আমার কাছে নিরাপদ বলে কিচ্ছু নেই পৃথিবীতে, প্রত্যেক মুহূর্তে আমরা স্ট্রাগল করছি। একদম। আমিও একটা সেই অর্থে সমাজের চোখে নিরাপদ চাকরি করি, কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমাকেও আজকে 3-4টা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে পার হতে হয়েছে। সে সবটাই যে চাকরি সংক্রান্ত এমনটাও নয়, কিন্তু ক্রাইসিসের মধ্যে দিয়ে পার হয়েছি, যেটা সম্পর্কে গতকাল রাত্রিবেলা ঘুমানোর সময় আমার কোনো ধারণা ছিল না। তো নিরাপদ কোথায়? কাপেল মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচেছি আজকে। আচ্ছা। মানে হতেই পারতাম, মানে আমি যদি আরেকটু আগে থাকতাম তাহলে আমি আরেকটা বাইক ধাক্কা লেগে পড়ে গেল একটা টোটোর সঙ্গে, আমি থাকলে আমি পড়তে পারতাম। একটা ঝুঁকি ছিল আমার জন্য সেটা। একদম সুন্দর বললেন। নিরাপদ বলে কিচ্ছু নেই, স্ট্রাগল সব সময় করতে হবে, প্রত্যেক মুহূর্তে নতুন নতুন করে তৈরি হচ্ছে। একদম একদম। তো ঝুঁকি নেওয়ার যদি ক্ষমতা থাকে, নিজের উপরে বিশ্বাস, এটাই মানে একদম যে কোনো কিছু কাজ করবার আগে পোশাকই না মেডিটেশন, কিন্তু আমি চোখ বন্ধ করে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড আগে ভাবো যে আমি এটা করতে পারি কি পারি না, পারলে পরে আমি কেন পারি। যদি আমার নিজের উপরে বিশ্বাস থাকে যে এই 10টা কারণে আমি এই কাজটা করতে পারি, তাহলে সেই 10টা কারণের উপরে বেস করে কাজটা ট্রাই করে দেখি। এইভাবে ছোট ছোট কতগুলো ট্রাই করতে করতে যখন আমি সফল হতে শুরু করব ছোট ছোট বিষয়ে, তখন বড় বড় ঝুঁকি ইজিলি নিতে পারবো। একদম। আর বর্তমান সময়ে এবার একটু অন্য টপিকে চলে আসি, টপিক নয় মানে এটার সাথেই রিলেটেড। তো বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা কি ভালো মানুষ তৈরি করছে নাকি একটা নাম্বার ব্যাংক তৈরি হচ্ছে, কি মনে হয়? এইটা নিয়ে তো সার্বিক ভাবে কমেন্ট করাটা খুব বিপজ্জনক। অনেকে রেডে করে চলে আসবেন, চলে আসতেই পারেন। তবে আমি বলবো যে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে, আমি যেহেতু স্কুলে চাকরি করি, আমি শিক্ষা ব্যবস্থাটাকে সেই জায়গা থেকে দেখবো যে স্কুল শিক্ষা সম্পর্কিত যে গাইডলাইনগুলো রয়েছে, এই গাইডলাইনগুলো বিভিন্ন রকমভাবে ফলো করা দরকার। এই ফলো যেহেতু 100% হচ্ছে না, বা অন্তত 90% হচ্ছে না, তার ফলে কেন হচ্ছে না এই নিয়ে আলোচনা করার জায়গাটা নয়, কিন্তু হচ্ছে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো স্বাভাবিকভাবেই আউটকামটা ঠিকঠাক হয়তো আসছে না, কারণ সব কিছুই তো সব কিছুর সঙ্গে জড়িত। মানে সিলেবাস, কারিকুলাম কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কজন শিক্ষক কজন স্টুডেন্টকে পড়াবেন, মানে রেশিওটা কী হবে, একটা ক্লাসরুম আইডিয়াল ক্লাসরুম কী হবে, স্কুল টাইমিং কী হবে, নতুন কোনো বিষয় পড়াবার জন্য টিচাররা সেই ওরিয়েন্টেশনটা করে আসবেন কি না বা করার ব্যবস্থা কী হবে, সেই সমস্ত বিষয়টা এটা 100% হচ্ছে না, বা 100% স্কুলে হয়তো হচ্ছে না, সব কিছু জায়গাতে হয়তো হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। তো এই সবটা মিলে মানে একদম যে মানুষ তৈরি করার আদর্শ কারিগরি জায়গাটা এখানে মেনটেন হচ্ছে, এটা একদম আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত জায়গার থেকে আমি এটা বলতে পারছি না। আর স্কুলে নাটক, গান, আবৃত্তি যেগুলো হয় ছোটবেলা থেকে আমরা সবাই করে করে বড় হয়েছি, তো এগুলো ঠিক কতটা গুরুত্ব পায় এখন, নাকি ওই বার্ষিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, স্পেসিফিক ওই দিন স্পেশাল দিনগুলোর জন্য সীমাবদ্ধ, কি মনে হয়? দেখুন, সরকারি বা অসরকারি সব ক্ষেত্রেই না
যেটা মূল অসুখের জায়গাটা সেটা নির্দেশ। হুম যতক্ষণ মতো নির্দেশ না আসবে ততক্ষণ আমরা কিছুই করি না কিছুই। সরকারি জায়গায় একরকমভাবে নির্দেশ আসে, সেখানেও একটা জবাবদিহির জায়গা আসে বলে আমরা সেই নির্দেশগুলো পালন করতে বাধ্য হই। অসরকারি বা বেসরকারি জায়গাতেও ঠিক ওরকমভাবে বিষয়গুলো আসে। তো স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে ফিল না করব এবং ইন্ডিভিজুয়াল নয় সমষ্টিগতভাবে যে ব্যক্তিগত ব্যাপারটা যেটা বলি আর কি আমরা ফিল না করব, ততক্ষণ পর্যন্ত এর প্রপার ইমপ্লিমেন্টেশন হবে না। কিন্তু আমার এই 20-21 বছর চাকরি করবার সময়কালটাকেই যদি আমি ধরি, তাতে প্রথম 5-10 বছর যা দেখেছি, পরের 10 বছরের জায়গায় যদি যাই, দুটো হাফে যদি ভাগ করে নিই, তাহলে পরের হাফে এই কো কারিকুলার অ্যাক্টিভিটির যে এনগেজমেন্ট বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে এগুলো বেড়েছে। এবার ওই হয় না, অল্প সময়ের মধ্যে তো মূল্যায়ন করতে পারি না। যে কোনো জিনিস অনেক দিন ধরে চলার পরে একটা মূল্যায়নের জায়গায় আসে। কারণ আমরা ইতিহাস পড়তে গিয়ে বলি যে অমুক শতাব্দীতে এই হয়েছিল, তমুক শতাব্দীতে এই হয়েছিল, মানে আমরা 2 মিনিটের মধ্যে কিন্তু 100 বছরের জিস্ট বলে দিচ্ছি। তো ঠিক এই ক্ষেত্রেও তাই। আমি 10 বছরের মানে আমার 20 বছরের চাকরি দুটো ভাগ করলাম, তাতে আমার মনে হচ্ছে যে প্রথম দিক থেকে দ্বিতীয় দিকটাতে আমি দেখতে পেরেছি যে এই এনগেজমেন্টগুলো বেশি পরিমাণে। আমরা আমাদের সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো লাস্ট যেটা জানতে চাইবো যে বর্তমান যে জেনারেশন তাদের উদ্দেশ্যে কি বলবেন? যেহেতু কেরিয়ার কাউন্সেলিং, আমি কেরিয়ার নিয়েই মানে বলা যে এমন একটা যুগে আমরা বসবাস করছি, এখানে প্রচুর ডাইভার্সন রয়েছে। ডাইভার্ট হওয়ার 101টা সুযোগ প্রত্যেকদিন আমাদের সামনে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে একটু ঠিক করে নেওয়া যে আমি কি করতে চাই, কেন করতে চাই, এবং 17-18 বছর বয়স মানে কেরিয়ার অ্যাপ্রোচ যখন শুরু হচ্ছে, তখনও কিন্তু তোমরা কেউই মানে গার্জিয়ানবিহীন নও। সুতরাং পরিবার, প্রিয়জন, কাছের মানুষ যারা বয়সে বড়, তাদের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে তুমি কি ভাবছো সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য যে একটা দীর্ঘ আলোচনার পদ্ধতি বলি আমরা, যেটা সেই আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করবে যে তোমরা কি চাইছো, কেন চাইছো। তোমার চাওয়াটা, তোমার কেরিয়ার প্ল্যানটা যেন তোমার এই কাছের মানুষজনের কাছেও খুব বিশ্বাসযোগ্য হয়। বা বিশ্বাসযোগ্য করবার দায়িত্বটা, মানে স্ট্রাগলটা শুরু করার আগে এই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করাটা একটা বড় দায়িত্ব। সেটা যদি করতে পারো তাহলে দেখবে যে তোমার লড়াইটা একার লড়াই নয়, তোমার সঙ্গে আরও অনেকেই লড়ছে। এবং এই সবাই মিলে যখন একটা লড়াই করি একটা লক্ষ্যে, তখন অটোমেটিক্যালি অ্যাচিভমেন্টটা তো তোমার হবে। মানে তুমি হয়তো ফিনান্সিয়ালি গেইন করবে, কিন্তু বাকি সবাই না ওই অ্যাচিভমেন্টের ভাগিদার হবে। এবং এই পুরো ব্যাপারটার মধ্যে যে আনন্দটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গার থেকেই কেরিয়ার প্ল্যান খুব সুনির্দিষ্টভাবে, খুব সায়েন্টিফিক্যালি সময় নিয়ে ভাববে। কেননা যেটা হয় যে একটা কেরিয়ারের পেছনে স্ট্রাগল করতে গেলে 5-10 বছর যখন চলে যায়, সেটা যদি অসফল হই আমরা, নতুন করে আরেকটা কেরিয়ার তৈরি করা যায় না এমনটা নয়, এটা অনেকেই করেন। কিন্তু সেটা যা হয় যে গোল্ডেন টাইমটা পেরিয়ে গেলে পরে তখন 10 বছর হাতে থাকে না, 2 বছরের মধ্যে কিছু একটা করতে হয়। তো সেটা খুব আরও বেশি স্ট্রাগলের হয়ে যায়। তো এই জন্য খুব সুনির্দিষ্টভাবে চিন্তাভাবনা করে যদি প্ল্যান করে তোমরা এগো, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ফিল্ড তোমাদের পছন্দ হতে পারে। আজকে আমরা থিয়েটার নিয়ে কথা বলছি, থিয়েটার না, যে কোনো ফিল্ড, কেন করছি, কী করছি, কীভাবে করছি, আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় পাচ্ছি বা পাওয়ার সম্ভাবনা আছে, সবটা প্ল্যান করে যদি এগো, আশা করছি সফলতা আসবে। একদম, ভীষণ ভালো লাগলো এতটা সময় আপনি আমাদের দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আমাদের আজকের এই পর্বের অনুষ্ঠান শেষ করব। আশা করছি অনেকেই বেশ উপকৃত হবে। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমদরিয়ার সঙ্গে থাকুন। আবারও ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।